সত্য মিথ্যা কোনো কাউকে বলা যাবে না। আমাদের রবিকুল চেয়ারম্যান যে প্রশাসনের শাসনের লোক কিন্তু বৈধভাবে আচরণ ব্যবহার করছে। এই মুহূর্তে সবার উপর চাপ নিম্ন চাপ সৃষ্টি করেছিল এই লোক, এমন এমন লোক করেছে যে অবৈধ আচরণ করে ব্যবহার করে খাচ্ছে। এখন সেই আমরা চাই মানুষের সাথে ভালোবাসা, মানুষের সাথে আন্তরিকভাবে চলতে পারবো, যে আমরা ওই বৈধভাবে আচরণ করবো না, মানুষের সাথে সম্মান দিয়ে আমরা চলবো। আমাদের বর্তমান রানিং চেয়ারম্যান রফিকুল জমি জমা আমাদের হস্তান্তর ভাবে খাচ্ছে, খায় দেয়া মামলা রায় পাইছি, অনেক কিছু পায়া আমাদেরকে ভোগান্ত করাচ্ছে। ভালোবাসার কারণে তারা হলো টাকা দিয়ে কালো বাজারে ঢেকে দেয়। চেয়ারম্যান রফিকুল জমি জমা আমাদের হস্তান্তর ভাবে খাচ্ছে, জমি ভূমিদস্যু আর কি জমি দখল করে কাপড়ে তাকে চর মারছিল। গোবিন্দগঞ্জ নিয়ে গেল স্বাস্থ্য কমপ্লেক্সে, সেটা আবার পরে গোবিন্দগঞ্জ লেয়নি, তার লিয়ে গেছে জিয়া রহমান মেডিকেলে বগুড়া। আমার জমি জমা গুলো লুটপাট করছে। আর দাদির সম্পদ আছে 150 বিঘা সম্পদ, ওই মুসলিম আবার চাষাবাদ করে খায়। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজা বিরাট বাজারে, এবং একটু আগে আমি আপনাদের এই সাঁওতাল পাড়ার বিভিন্ন সাঁওতালদের আপনাদেরকে বিভিন্ন বক্তব্য শুনলাম, এবং তাদের বিষয়বস্তু হচ্ছে যে এখানকার একজন চেয়ারম্যান রফিকুল নামে একজন চেয়ারম্যান তাদের সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করছে এবং তাদের জমিতে পানি দেয় না। এরপর তারা গাইবান্ধা জেলা থেকে রায় পেয়েছে, তারপরও রায় জেতার পরেও তাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, এটা তাদের উক্তি। তো সেই হিসাবে আমার সাথে যিনি বসে আছেন ইনি সেই রফিকুল চেয়ারম্যান। এখন তার মুখ থেকে শুনবো যে সাঁওতালরা যে অভিযোগগুলো তার উপর দিচ্ছে সেগুলো কতটুকু সত্য এবং তার কতটুকু ভিত্তি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন আপনি আপনার বিষয়গুলো ক্লিয়ার করুন যে আপনার উপর যে অভিযোগগুলো দিয়েছে এগুলো কতটুকু সত্য। ভিত্তিহীন, যেহেতু আমি নিজেই কোর্টে মামলা করেছি, আর জমিটা কিনেছে পারমিশন মূলে আমার বাপ, আমি জমি কিনে নাই, আমার বাপ কিনেছে। একটা জমি আমাদের নামে রেকর্ড আছে, যেটা বলতেছে মাদ্রাসা তো আমাদের নামে রেকর্ড আছে। আর যে মহিলা বেচিছে ওই হলো আর এক ভাইয়ের বেটি, ও তো পুরো একটা জমি আমাদেরকে লিখে দিচ্ছে এবং কোর্টের রায়ও আছে আমাদের পক্ষে আছে। নিম্ন কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, আমি জজ কোর্টে আবার আপিল করেছি। যেহেতু আমার একটা দলিল ছাড়া গেছে, এই দলিলের জমিগুলি আমি পাই নাই, পাওয়ার জন্য জজ কোর্টে আপিল করেছি, মামলা নম্বর 19-22 নাম্বার। উনি বলতেছে ওনাদের বাসায় নাকি আগুন লাগিয়ে দেওয়া হয়, তো এবং এটা নাকি আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়, এই বিষয়টি কতটুকু সত্য? ঠিক আছে, আবার আগুন লাগা দেওয়ার বিষয়টি আমি জানি না, কিন্তু আমার নামে মামলা করা হয়েছে, মিথ্যা মামলা। এখানে তদন্ত ওসি এবং সিআই, তারপরে ডিআইজি, এসপি মহোদয় ইনকোয়ারি করেছে। এই আগুন লাগা দেওয়া বানোয়াট, আগুন কখনো ঘরের মধ্যে লাগা দেওয়া যায় না। আগুন বাইরে থেকে যদি কেউ দেয় তাহলে বাইরে লেগে দেয়, কিন্তু আগুন সব জিনিসপত্র বার করে, ঘরের মধ্যে থেকে জিনিসপত্র সব বার করে আগুন লাগা দেওয়া হয়েছে। এটা হলো যোগ সাজস আগুন লাগা দেওয়া, এবং আমি চেয়ারম্যান হিসাবে আমাকে হেউ করা। এখানে আরেকটা বিষয় যে আপনাদের ওই সাঁওতাল পাড়ার মধ্যে একটা মাদ্রাসা আছে, তো ওনাদের একজন দাবি করতেছে যে ওই মাদ্রাসা নাকি ওই জায়গাটা নাকি অবৈধ, এবং ওই জায়গাটা নাকি জোর দখল করে ওই জায়গাটাতে আপনি নাকি ওখানে মাদ্রাসাটা দিয়েছেন। এ বিষয়ে আপনার মতামতটা কি? মাদ্রাসার জমি আমরা যে মহিলা হয়তো বা বলেছে ওর চাচাতো বোন, যারা মূল মালিক, তারা আমাকে জমি দিয়েছে এবং আমার নামে রেকর্ড আছে, 90 রেকর্ড আছে। তাহলে কতদিন থেকে আমি জমিটি খাই? সেখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠা করা হয়েছে, এটা জোর জবর নয়, আমরা খাই বলেই আমরা করেছি, এটাই তো আমার বক্তব্য। তো ওনারা একটা বিষয় বললো যে ওনাদের দাবিটা হচ্ছে যে ওনারা নিষ্পেষিত, ওনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, তারপরেও ওনাদের জমিগুলো আপনারা দখল করে খাচ্ছেন, এবং ওনাদের যে জমিতে যে পানি দেওয়ার কথা আপনাদের ডিপ থেকে, এই ডিপের পানি দেওয়াটা নাকি আপনি বন্ধ করেছেন।
না, ওইগুলি জমি যেগুলি বলা আছে আমাদের জমি, আমাদের দলিল মূলে রেকর্ড মূলে আমাদের এই জমি। আমরা যাতে আদিবাসীদের ওপর অত্যাচার নিপীড়ন না হয়, কোর্টের মাধ্যমে জমিগুলি গার্ব দেখে আমরা ফেলে রেখেছি। জমি ওদের না, নিজের এলাকায় নিজে শুনি, এই এলাকার লোকের থেকে শোনেন। আমরা প্রায় 20 থেকে 25 বছর আগে থেকে এই জমিগুলি খাই। জমিগুলো ওর বাপ আমাদের দিয়েছে, ওর জমি নয়। জমি বাপ বেচলে মেয়ের কি দাম আছে? মেয়ের দাম আছে? জমিটি দিয়েছে ওর বাপ, ওর বাপের আমল থেকে আমরা খাই। ওর বাপ বেঁচে থাকাই গত 10 সালের কিছুদিন পরে মারা গিয়েছে। তো ওনাদের আরেকটা বিষয় হচ্ছে, উনি যেটা বললো যে ওনাদের নাকি একটা মহিলার গায়ে নাকি আপনাদের সাথে একটা সংঘর্ষ হয়েছিল। তো ওই সংঘর্ষে নাকি আপনারা একটা মেয়ের গায়ে নাকি হাত তুলেছেন, এবং ওই মেয়েটার অবস্থা এতটাই আশঙ্কাজনক, ওনাকে নাকি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেছিল। তারপর নাকি আবার বাসায় আগুন লাগিয়ে দিয়ে হয়েছিল, এরকম বিভিন্ন অভিযোগ বলতেছে। তো এই বিষয়টা আপনার কি মতামত? আদৌ আদৌ কি কোনো মহিলার গায়ে কি হাত তোলানো হয়েছে? তার কি আসলে জিয়াউর রহমান মেডিকেল কলেজে কি তাকে ভর্তি করানো হয়েছে? এই বিষয়ে কি? এগুলা সম্পূর্ণরূপে ভুয়া, ভুয়া একটা যোগ সাজস। আমার বিরুদ্ধে একটি মামলা করেছে, তাতে আমি অ্যারেস্ট হয়েছিলাম। অ্যারেস্ট হয়ে প্রায় 28 দিন আমি জেল হাজতে ছিলাম। কিন্তু এই মামলাটি সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট। আমরা নিজে পুলিশ কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত এবং এসপি গাইবান্ধা, ডিআইজি সাহেব রংপুর বিভাগ, এরা নিজে ইনকোয়ারি করেছে এবং ওনারা বলেছে আমি রফিকুল চেয়ারম্যানকে চিনি নাই, নিজে মুখ দিয়ে বলা। আমিও উপস্থিত ছিলাম, কারণ যেহেতু আমি আগুন লাগাইনি, আমি পালা বেড়ানোর কোনো অবকাশ রাখি না। আমি চেয়ারম্যান হিসাবে এই ইউনিয়নের দায়িত্ব পালন করে আসছি, কারণ আমি একজন টিচার। একজন শিক্ষক কখনোই আগুন লাগা দিতে পারে না। আর যদি আগুন লাগা দেয় তাহলে আমার তো অনেক লোক ছিল, তা আমি কেন আগুন লাগা দিব? ও তো নিজেই বলছে যে আমি পেট্রোল দিয়া জুইলাস সরেনের বাড়িতে আগুন লেগে দিয়েছি, কিন্তু পুড়ে গেল শৈলাস চন্দ্রের বাড়ি। তাহলে ওরাই নিজেই আরজিতে লেগেছে, পেট্রোল দিয়েছে আমার ছোট ভাই মেজবাউল ইসলাম, এবং আমি নাকি আগুন পেট্রোল ম্যাচ দিয়ে আগুন লেগে দিয়েছি। তা তো আমাকে নির্ধারিত করে বলা হইলো যে আমি নিজেই দিয়েছি। তাহলে আবার নিজেই বলে যে না আমরা চিনিনি। তাহলে এটা কি সত্য না বানোয়াট? এটা অবশ্যই তো বানানোটাই মনে হচ্ছে। এবং তারপর আমি আরেকটা বিষয় অবাক হলাম। আমি আরেকটা বিষয় অবাক হলাম যে আমি ওখানে বক্তব্য নেওয়ার পর এই যে হোটেলে আসলাম, হোটেলে নিয়ে আসার পর ওখানে একটা লোক বসলো। তো আমি জানি না উনি, জাস্ট ওনাকেও প্রশ্ন করলাম যে আপনাদের চেয়ারম্যান নাকি আসলেই নাকি জমি দখল করে খায়। উনি সামনাসামনি কিছু বললো না। খাওয়া দাওয়ার পর আমি যখন বের হলাম, বের হওয়ার পর আমার কাছে এসে বলতেছে যে এই যে চেয়ারম্যান অনেক জমি লুটপাট করে খাচ্ছে, এত খারাপ খারাপ বলতেছে, বলে উনি চলে গেল। তো আমি তারপর ওখান থেকে আরেকটা জিনিস বললো, ওই যে আমি বক্তব্যগুলো আমি রেকর্ড করছি। উনি বলতেছে যে চেয়ারম্যানের সাথে আপনি যায়েন না, চেয়ারম্যানের কাছে গেলে উনি আপনার ক্ষতি করতে পারে, বা পুলিশও নাকি ওনাকে দেখে ভয় পায়। আবার উনি বলছে যে আপনি ওনার বাসায় পা পৌঁছ আপনি দিতে পারবেন না, এরকম বিভিন্ন ভাবে আমাকে বলতেছে, এবং বিভিন্ন হয়রানি। আমি আপনাদের এখানে আসতামই না, সত্যি কথা আমি চলে যেতাম। কিন্তু ওই লোকটা শুধুমাত্র ওই চাচাটা আমার সাহস দিচ্ছে বলে আমি কিন্তু আপনাদের এখানে আসতে পারছি। তো আসলে কি আপনি এতটাই ভয়ঙ্কর যে, এবং আপনি যে আমি যতটুকু শুনলাম যে আপনি বিএনপির, এবং আপনি নাকি আপনার দলীয় প্রভাব খাটান। তো সেই ভাষ্য মতে আপনি কি বলেন? না, এটা হলো দলীয় কোনো প্রভাব আমি খাটাই না। কারণ হচ্ছে কি, আমরা এই এলাকা প্রভাবশালী লোক, এটা ঠিক আছে, কিন্তু আমরা যে কাকু প্রভাবিত করে কিছু দখল করি বা কিছু নেই, এটা ভুয়া এবং বানোয়াট। এলাকার লোক প্রতিটা লোকের থেকে নিজেই শোনেন, সেটাই ভালো হবে। কারণ আমি তো আমারটা ভালো করি, কিন্তু জনগণ যেটা বলবে সেটাই ভালো। আমি বিভিন্ন মুসলমান ব্যক্তিদের নিলাম। তো ওনারা বলতেছে যে আসলে ওনারা চেয়ারম্যানের কোনো দোষ দিচ্ছে না। ওনারা বলতেছে যে আসলে ওনাদের পূর্বপুরুষ বা ওনাদের আত্মীয় স্বজন কেউ না কেউ জমিগুলো বিক্রি করে, পরে অন্যজন আসে এগুলো দাবি করে যে এটা এই জমিটা তো আমার। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। বক্তব্য ওরা যারা খেসাল করেছে ওই বক্তব্য দিচ্ছে আমাকে বক্তব্য শুনে বক্তব্য
যারা আগুন লেগে দেওয়ার কথা বারবার বলতেছে। আপনাদের এখানে যে পরিমাণ পরিস্থিতি মানে দেখতেছি যে আসলে সাঁওতালরা হচ্ছে বিশেষ করে চেয়ারম্যান ওই লোকদের হচ্ছে আপনাদের যে পরিমাণ ক্ষোভ আপনাদের উপর। আমার কতগুলো মাছ মারা ফেলালো, আমি মামলা করিনি। তো আমি ওদের যে ক্ষোভটা আমি দেখতেছি ওরা তো সংখ্যায় কম, এই জন্য তেমন মানে কিছু বলতে পারতেছে না। ওরা যদি সাহস পায় তাহলে তো ফিলিস্তিন ইসরায়েলের মতো অবস্থাটা করবে। ফিলিস্তিনটা ইসরায়েলের অসহায়। হ্যাঁ, তাহলে কি এখানে মুসলমান যেগুলা আছে প্রতিটা মুসলমান এরা যে সুযোগ পায় এরা তো আপনাদের এরা একদম মানে জ্বলন্ত হয়ে একদম কেটে ফেলবে। কিছুদিন আগে একটা খুন করেছিল। হ্যাঁ চেয়ারম্যান, হ্যাঁ এই যে একটু আগে আমাকে যা বললো, হ্যাঁ এটা ওদেরকে আমি নিজে বললাম যে না, ভয় দিতে কেন, কিসের জন্য, মানে মানে অপরাধটা কি? কিচ্ছু না, মানে একটা মুসলমান ব্যক্তিকে এইভাবে এরকম ভয়ঙ্কর। ওরা ওই যে বাগদাদে বাগদাদে পুলিশ কত যে চেওয়ার মারছিল, এত ভয়ঙ্কর। এখন এরাই হলো কি এর দিকে একটা আচ্ছা আচ্ছা, ওনারা আসলে মানে ওনারা আমার সামনে এত মায়া কান্না করলো, এত ভান্ডন করলো, আমি তো জমি বেঁচেছে, বাপ মাও তারা মারা গেছে, কিছু না। ওরা তো মদ বিক্রি করে, বাংলা মদ আর মদ তো- তো ওদেরকে তো আইনে আওতা আনা উচিত। পুলিশ ভয় পায়। পুলিশ ওদেরকে আমি নিজে এসপি কে বারবার বলছি এবং ওসি কে বারবার বলছি, তো ভাই আপনার আইনগত এটা ব্যবস্থা নেন। হ্যাঁ, ওটার মাধ্যমে করেন, কারণ হলো কি আমি না আমি তো ঢোকার সময় তো মানে ভয় পাই। এবং আমি আপনাদের একটা জিনিস, আমার যদি তোমার সাঁতার নাই, আমি আপনাদের একটা কথা বলতেছি, যদি আপনারা যদি এই বিরুদ্ধে প্রতিরোধ না করেন, আপনার বাড়িতে এসে আপনার বউকে আপনার মেয়েকে ধর্ষণ করবে এরা 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 আপনাকে বাজারের মধ্যে হত্যা করবে। এরা আপনার কিছু করতে পারবেন না। কিন্তু ওদেরকে পুরো এখনই কিছু করলে ওরা করবি কি? আন্তর্জাতিক কিছু সিএনএন প্রচার করবি যে সংখ্যালঘু হ্যাঁ, সংখ্যালঘুর উপর আসলে মানে বর্তমানে দেশে এমন একটা পরিস্থিতি যে বাংলাদেশ- সব থেকে এই দেশে কারা ভালো আছে না, এই যে এই টাইপের সংখ্যালঘুরা। এরা সবকিছু সুবিধা ভোগ করবে, এরা অন্যায় করবে। অন্যায় করতে গেলে আপনি কিছু বলেন, মার্ডার হলেও ডিআইজি আসে, আর সাধারণ মামলা ডিআইজি সাহেব বলছেন যে একটু সংখ্যালঘু, যার কারণে আমরা দেখাই না। আসলেই মানে আশ্চর্য হয়ে যায়। না না এটা ঠিক ঠিক আছে। তারপর যে হিন্দুরা, এখানে কি হিন্দু কেউ আছে? হিন্দুরা ওরা বলে যে ওরা সংখ্যালঘু। ওরা যে কোনো অপরাধ করে ওদেরকে যদি জনগণ যদি মানে প্রতিহত করতে চায়, এই আমরা তখন সংখ্যালঘু খুব আসে যে আমরা সংখ্যালঘু আমাদের উপর নির্যাতন করার জন্য আসেছে। চেওয়ারটা ওটা কি? না ঠিক আছে, বাজারে শুনলে বেশি ভালো, কারণ আমি তো চেয়ারম্যান, আমার লোকজন ঠিক আছে, আসলে না বলে বাজারে পাচ্ছি না। কতটা জঘন্য আসলে। দেখেন একটা মুসলমান ব্যক্তি জীবন দেওয়ার সময় পানি কবার চাইছে, সাদাবাজি মামলা আছে তো সব। এগুলো আপনাদের প্রতিহত করা উচিত। আপনার যে এগুলো প্রতিবাদ না করে আপনার বললাম তো আপনি সংখ্যালঘুর উপর হামলা করেছে সংখ্যালঘুর উপর। ওটা আপনার চেয়ারম্যান মনে হয় একটু বেশি ভালো কথা বলেন। প্রতিবাদ করলে থানায় বললে ভাই টিএনও বলছে এই ঘটনা, এটা কি করা যায় না। আপনাদের জনবল এগুলো বাড়াতে হবে, বুঝছেন? আপনার যে দলীয় বা আপনার যে দলীয় হোক, এখন তো মনে করেন
কি বলেন, মানে এদের এত পাওয়ার? আর ওরা যে বলে যে আমরা আমাদের পাশে কেউ নেই। ওদের আগে উকিল বাবু সারাদিন একটা বসে থাকে। উকিল বাবু আচ্ছা। নাই, কে সিরাজুল ইসলাম বাবু ও আচ্ছা আচ্ছা। গাইবান্ধা, ওদের হলো সেইটারই। কি করে এরা তো হলো আসলেই তো এরা হলো সাঁওতাল, এরা হলো খ্রিস্টান। খ্রিস্টান। ও আচ্ছা, ও আমাদের বললো যে আমরা খ্রিস্টান এখন হয়নি, আমরা এখন সনাতন আছি। না, না, আচ্ছা, খ্রিস্টান মানে খ্রিস্টান হয়ে আমেরিকা ইসরায়েলের ওদের সাথে হচ্ছে মানে যোগসাজশ করে এই সংখ্যালঘু আসলে মানে আসলে কি একটা অবস্থা। এরা কাকু থেকে ভয় পায়। জি। বলে আগে কালকে একটা চোর মারা যাবো, ওরা যদি ব্যাট গুলো ফোন দিয়ে কালকে টাকা দিয়েছে আমার বিরুদ্ধে তো মানব বন্ধন হয়। আল্লাহ হবি ওরা প্রতিদিনই মানব বন্ধন করে, আজকে নয় প্রতিদিন। মনে করো যে আমার বিরুদ্ধে যাবত বোধহয় ওরা না হলো তো 15 দিন মানব বন্ধন করেছে। ভয়ারা মানব বন্ধন করে। এই যে ভুয়া কথাবার্তা, ওই নিজে বাবা মুসলমান মানুষ নিজে বাজারে শোনো এরা কি, এরা এখানে না বাগদাতে পুলিশের সাথে ক্যাসাল করে, পুলিশও কিন্তু চেওয়ার বাইরে কয়েকজন পুলিশ আহত। পুলিশরা ভয়ে ওদের কাছে আসে না, কারণ হচ্ছে আবুল কালাম আজাদ এমপির মতন লোক ওদের ভয় পায় এখনো। ওদের এখনো মামলা আছে। আবুল কালাম আজাদ বুলবুল চেয়ারম্যান মানবতার বর্তমান সাবেক উপজেলার চেয়ারম্যান। আর আমি চেয়ারম্যানকে হাজত খাটান মানে কি বুঝাই? আমি তাদের মারিও নেই, কিছুই করি না। আমি তখন থানায় ছিলাম, ওরা আগুন লেগে দিয়ে, আগুন লাগা দিলে জিনিস কি তুইও তো আগুন লাগে কোনদিন দেখছিলা? মানে এদের অন্য কোনো বুদ্ধি না থাকে কিন্তু মানে মানুষকে ফাঁসানো, এই জন্য বুদ্ধিমান ঠিক আছে এগুলো। এই যে ব্রিটিশ সরেন তো এলএলবির ছাত্র, এ তো বুদ্ধিজীবী। ওদের পাড়ার বুদ্ধিজীবী হলো ব্রিটিশ সরেন। উনি পরিকল্পনা করে একজন মানুষকে হত্যা করা হয়েছে এবং আমি 24 নম্বর সাক্ষী ওই মার্ডার কেসের, যার কারণেই আমাকে ফাঁসানো হয়েছে এবং আমার উপর বারবার করা হচ্ছে, কারণ আমরা এখানকার প্রভাবশালী লোক, আমাদের ফ্যামিলিগতভাবেই প্রভাবশালী। আগে থেকেই আমরা এই এলাকার খুব জনপ্রিয়তা লোক এবং আমরা সম্ভ্রান্ত পরিবার, যার কারণে এর বাপেরা জমি আমাদের কাছে বেচছে। এখনো সেই জমি আমার দলিল পাতি আছে, দেখতে চাইলে কে দেখতে চাবে? আমি তো ওসিকেও বলেছি, আপনার টিএনও কেও বলেছি, এসপি কেও বলেছি যে আপনি আমাদের জমি দলিল পত্র আমাকে নামে রেকর্ড আছে দেখেন। তারপর আপনি কোর্টে আমি মামলা করেছি 44 ধারা 54 এগুলা করেছি কোর্টে, গাইবান্ধা কোর্টে, কারণ যেহেতু মামলা জজ কোর্টে আমার পেন্ডিং অবস্থায় আছে। এই জন্য এখনো বর্তমানে ওরা কাকু থেকে ভয় পায় না। এটা ভয় কথা, ওরা সংখ্যালঘু নয়। আমরা এখন বর্তমান মুসলমানরাই সংখ্যালঘু, কারণ মুসলমানরা ওদেরকে ভয়াও করে না এখন। এই যে বাগদার ঘটনার পর থেকে ওরা এই ফিলিমোনিয়ার গেড়ে হলো নেত্রী। হ্যাঁ, বাগদারটা ঘটনা শুনছিলাম যে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ মারা। আচ্ছা, তো হ্যাঁ আমি এটা নিউজে শুনছিলাম নাকি ওখানকার নাকি এমপি আবুল কালাম আজাদ ওই নাকি আগুন লাগিয়ে দিছে, মিডিয়াতে তো এটা আসলো। এটা ভুয়া, একজন এমপি আগুন লাগিয়ে দিতে পারে? এটা প্রকৃতপক্ষে ভুয়া নিউজ এবং এমপি মহোদয় ওখানে ছিলই না। তার বিরুদ্ধে মেলা কমপ্লেন করা হয়েছে। যাই হোক, এমপি মহোদয় হয়তো আওয়ামী লীগের সময় দেখে কিছুটা বাঁচিস, তাছাড়া তো বাঁচার সুযোগ ছিল না। এখন তো বর্তমানে আমি বিএনপি করি, আবার তো বিএনপি সরকার ক্ষমতায় নেই। সরকার ক্ষমতায় আছে যে আমরা ওদের উপর পেশি শক্তি করব? এখন তো সব দলই সমান, এখন তো কোনো দল ক্ষমতায় নেই। আর আমি আওয়ামী লীগের ক্ষমতার সময় চেয়ারম্যান হয়েছে, আবার যদি জনপ্রিয়তা না থাকতো তাহলে আমি চেয়ারম্যান হতে পারতাম? চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল? আবার জনপ্রিয়তা এখনো ইনশাল্লাহ কমতি নাই, কারণ আমি মানুষের উপর অত্যাচার করি না, আমি ন্যায়পরায়ণ কথা বলি এবং অন্যায় যারাই করে আমি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি পক্ষে। ঠিক আছে আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। জি জি ঠিক আছে আঙ্কেল, তারপর আপনাদের সবাইকে ধন্যবাদ। সো
দর্শক মন্ডলী, আপনারা তো কথাগুলো শুনলেন এবং বুঝলেন যে এরকম একজন জনপ্রিয়, একজন জননন্দিত একজন ব্যক্তিকে কিভাবে এই সাঁওতালরা ফাঁসিয়ে তাকে মানুষের সামনে ছোট করার একটা প্ল্যান চলছে। সবশেষ যদি একটা কথা বলতে চাই, যে সাঁওতালরা আসলে যে অধিকারের কথা বলতেছে, তারা যে সংখ্যালঘু দোহাই দিয়ে যে আমাদেরকে বোঝাচ্ছে যে আসলে তারা সংখ্যালঘু, তারা কোনো অধিকার পাচ্ছে না, কিন্তু তারা যে তলে তলে খ্রিস্টান হয়ে, আদিবাসীতে খ্রিস্টানে কনভার্ট হয়ে তারা আমেরিকা ইসরায়েলের সাহায্য সহযোগিতা নিয়ে তারা নিজেরা যে যে পরিমাণ সুফল ভোগ করছে, এবং তারা মুখোশের আড়ালে জনগণকে দেখাচ্ছে যে আমরা ভালো নেই, আমরা শান্তিতে নেই, এটা পুরোপুরি একটা ধোঁকাবাজি। সবশেষে তাদের পরিকল্পনা একটাই, যে তারা নিজেদের সুযোগ সুবিধার মাধ্যমে তারা ভিন্ন মতাবলম্বী, তাহলে ভিন্ন ধর্মাবলম্বী, তাদেরকে হেয় প্রতিকর করার মাধ্যমে তারা নিজেরা টিকে থাকতে চায়। অর্থাৎ তারা বর্তমানে এমন কিছু কার্যকলাপ করে, বিশেষ করে তারা অন্যের ধর্মের বা অন্যের মতাবলম্বী ব্যক্তিদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে, এমনকি তারা হত্যা পর্যন্ত করে। অথচ তারা সংখ্যালঘু দোহাই দিয়ে তারা এই বিচার ব্যবস্থাপনাকে নিজের কাঁধে নিয়ে তারা বিভিন্ন হত্যা মামলা, বিভিন্ন অপকর্ম করেও তারা বেঁচে যায়, এবং তারা তাদের উপর প্রশাসন চাপ দিতে পারতেছে না, যার ফলে তাদের অপকর্মের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে, এবং তারা যে এলাকায় থাকে সেই এলাকার উপর বিশৃঙ্খলা তৈরি করে। তাই আমি একটা কথাই বলতে চাই, যে আপনাদের এলাকায় যারা এই ধরনের কার্যকলাপগুলো করে, আমরা সম্মিলিত হবে এই ধরনের প্রতিরোধ করার চেষ্টা করুন। ঠিক আছে, ভালো থাকবেন আপনার সবাইকে।